আজকের টপিক হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। ঠিক আছে, আজকে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন এই টপিকটা আমরা পড়ব। দেখো এইখানে কি কি আছে, এইখানে এত কিছু আমাদের কিচ্ছু পড়তে হবে না। কি আছে, 2000টা স্পিসিস অফ অ্যান্টস আছে, 3000 স্পিসিস অফ বিটল, এইগুলো একদম আমাদের এক্সামে ফালতু জিনিস, এগুলো পড়ার কোনো মানে নেই। যেইটা দরকার আছে লিখে রাখো। বায়োডাইভার্সিটি টার্মটা দিয়েছিল উইলসন, এইটা এক্সামে আসে। ঠিক আছে, এইটা এক্সামে আসে, যেটা মার্ক করাচ্ছি মার্কগুলো করো, এই জিনিসগুলো এক্সামে আসে। ঠিক আছে, এই জিনিসগুলো এক্সামে আসে। তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে যে উইলসন কি টার্ম দিয়েছিল না, বায়োডাইভার্সিটি টার্ম দিয়েছিল উইলসন। ঠিক আছে, টু ডেসক্রাইব দ্য কম্বাইন্ড ডাইভার্সিটি অ্যাট অল লেভেলস। এবার তোমাকে লেভেলগুলো কিন্তু জানতে হবে। হ্যাঁ, লেভেলগুলো কি কি? জিনেটিক ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি, ইকোলজিক্যাল ডাইভার্সিটি। এই তিনটে ডাইভার্সিটির উপরে তোমাদেরকে কিন্তু জানতে হবে। এখানে কি কি জানতে হবে শুনে নাও। রাউলফিয়া ভোমেটোরিয়া, এইটা কি? ইটস ইজ আ মেডিসিনাল প্ল্যান্ট, ভেরি ইম্পর্টেন্ট, গ্রোয়িং ইন হিমালয়ান রেঞ্জ, হ্যাভ বিন টার্ম অ্যাজ আ পোটেন্সি অ্যান্ড কনসেন্ট্রেশন অফ, এই যে রেসার পাইন, এটা ভেরি ইম্পর্টেন্ট, অ্যাক্টিভ কেমিক্যাল রেসার পাইন। আমার একদমই ভুলে গেলাম, আমি রেসার পাইনের ইউজেসটা কি কার্ডিওভাস্কুলারে ইউজ করা হয় নাকি, একবার একটু গুগলে চেক করো না, নাকি সাপের ওষুধে। দুটো ঘটনা হয়, কার্ডিওভাস্কুলার না সাপের ওষুধে। ঠিক আছে, অ্যান্টিভেনাম হিসাবে ইউজ করে, একবার একটু গুগলে চেক করো না। দাদা ইকো হচ্ছে, কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না? মানে রিপিট হচ্ছে কথা, বারবার একই কথা আসছে। বারবার একই কথা আসছে না, মানে আমার একটা পাশে আরেকটা জিনিস চলছে, তো আরেকটা মাইক আরেকটা ডিভাইস চলছে বলে এই প্রবলেমটা আসছে, কিন্তু কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে, কিছু কিছু কথা বোঝা ব্লাড যাচ্ছে না। প্রেসারের ট্রিটমেন্টে ব্যবহৃত হয়। কোথায় কোথায়? ব্লাড প্রেসারের ট্রিটমেন্টে, হাই ব্লাড প্রেসার। হাই ব্লাড প্রেশার, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। এটা একটু মনে রাখবে। হ্যাঁ, হাই ব্লাড প্রেশার। আমি এটাই বলতে চাইছিলাম যে এর সাথে ব্লাডে কার্ডিওভাস্কুলার সিস্টেমে কোনো প্রবলেমেটিক এরিয়াতে গেলে এটা ইউজ করে না, এর সাথে একবার আমি দেখেছিলাম। ঠিক আছে, হাই ব্লাড প্রেশার, হ্যাঁ হাই বিপিতে ইউজ করা হয়, এটা একটু মনে রাখবে। হ্যাঁ, রেসার পাইনকে নিয়ে এটা মনে রেখে দেবে। এইটা একটু চেক করো যে মোর দ্যান 50,000 জেনেটিক্যালি ডিফারেন্ট স্ট্রেইন অফ রাইস অ্যান্ড 1000 ভ্যারাইটিস অফ ম্যাঙ্গো, এটা খুব ইম্পর্টেন্ট, হাইয়েস্ট জেনেটিক ডাইভার্সিটি শো করে রাইস। ঠিক আছে, চলো এবার ঠিক আছে কিনা, আশা করি আর ইকো হচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে এবার। হ্যাঁ দাদা ঠিক আছে। চলো, স্পিসিস ডাইভার্সিটিতে কি পড়বে, এইটা খুব ইম্পর্টেন্ট। স্পিসিস ডাইভার্সিটি খুব ইম্পর্টেন্ট। ওয়েস্টার্ন ঘাট হ্যাভ অ্যাম্ফিবিয়ান ডাইভার্সিটি দ্যান দ্য ইস্টার্ন ঘাট, ভেরি 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 ইম্পর্টেন্ট স্পিসিস ডাইভার্সিটি। এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে কোথায় সব থেকে হাইয়েস্ট, ওয়েস্টার্ন ঘাট। ঠিক আছে, খুব আসে এই কোশ্চেনগুলো, খুব আসে, এগুলো বলে লাভ নেই। ওয়েস্টার্ন ঘাট তো আসবেই আসবে, এবছর নিতেও মনে হয় আমি পেয়েছিলাম, নাকি আগে একবার দেখেছিলাম যে নিচে এবছর এই কোশ্চেন্সগুলো এসেছিলো, খুব আসে এই কোশ্চেন্সগুলো। জেন পাসেও মনে হয় ওয়েস্টার্ন ঘাট দিয়ে এসেছিলো একটা কোশ্চেন। ঠিক আছে, বা এই 1-2 বছর আগে আগে এই ওয়েস্টার্ন ঘাট অ্যাম্ফিবিয়ান্স এই রিলেটেড কোশ্চেন পাবে। ঠিক আছে, এগুলোকে ইগনোর করো না। নেক্সট চলে আসো ইকোলজিক্যাল ডাইভার্সিটি অ্যাট দ্য ইকোসিস্টেম লেভেল। ইন্ডিয়া ফর ইনস্ট্যান্স উইথ ডেজার্ট, এইগুলো তোমাদের লাগবে না। এই ইকোলজিক্যালে শুধু তোমাদের লাগবে কোরাল রিফস। ঠিক আছে, কোরাল রিফস এইটা ইম্পর্টেন্ট। ওয়েটল্যান্ড, স্যান্ড ইস্চুরিজ, অ্যালপাইন মিডো হ্যাভ গ্রেট ইকোসিস্টেম ডাইভার্সিটি দ্যান স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি লাইক নরওয়ে। ঠিক আছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি লাইক নরওয়ে। নেক্সট চলে আসো, এখান থেকে এটা পড়লে। এইবার চলে আসো আইইউসিএন। আইইউসিএন এর জাস্ট তোমার কি পড়বে, ফুল ফর্মটা পড়বে। ঠিক আছে, অ্যাব্রিভিয়েশনটা পড়বে। আইইউসিএন এর অ্যাব্রিভিয়েশন খুব আসে, আইইউসিএন, আইইউজেডএন, আইইউবিএন। আচ্ছা, আইইউবিএনটা কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন জুলজিক্যাল নোমেনক্লেচার। বি তে জুওলজিক্যাল, বোটানিক্যাল।
বোটানি IUBACN, BACN, বলো। IUCN, IUZN, IUBN, IUBACN, বলো এগুলো বলো। বিসিএনটা কি? BACN হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল, ঠিক আছে? এটা কিন্তু এক্সামে জিজ্ঞাসা করে, হ্যাঁ এক্সামে জিজ্ঞাসা করে BACN। ভাইরোলজিক্যাল নোমেনক্লেচার, এটা IU, ঠিক আছে? ভাইরোলজিক্যাল নোমেনক্লেচার, এইটা একটু মনে রাখতে হবে, আর কিছু মনে রাখবে না। এখান থেকেই 1 2 3 4 5 এ ভাইরোলজিক্যাল VIR ইউজ করে না VN ইউজ করে, একটু চেক করে নিও, ঠিক আছে? এটা একটু চেক করে নিও, VIR ইউজ করে না VN ইউজ করে, এটা একবার চেক করে নিও। এইগুলো ফুল ফর্ম আসতে পারে? হ্যাঁ এগুলো ফুল ফর্ম মাস্ট, এগুলো আসবেই। এগুলো আচ্ছা WWF এর ফুল ফর্মটা কি হবে? ওয়ার্ল্ড ওয়াইড WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, ঠিক আছে? এটা এই টাইপের জিনিসগুলো WWF মানে এসেছিল জেন পাসে, ঠিক আছে? এই জেন পাসে এসেছিল, কিন্তু এখানে লাইফ ফান্ড ওয়ার্ল্ড ওয়াইড লাইফ ফান্ড ফর নেচার। লাইফ ফান্ড ফর নেচার, তাই তো? হ্যাঁ স্যার। লাইফ ফান্ড, এই কি হলো বাইরে থেকে? কি এই বাইরে সে পুষ্পক ইসাটা বন্ধ করো, মাইকটা বন্ধ করো। নেক্সট চলে আসো, মাইকটা একটু বন্ধ করে দাও, মাইকটা বন্ধ করে দাও। আচ্ছা এবার দেখো টোটাল নাম্বার অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল স্পিসিস ডেসক্রাইব সো ফার। এটা এই সব তোমাদের এত না জানলে কোনো প্রবলেম নেই। নেক্সট যেটা জানবে সেটা শুনে রাখো, রবার্ট মে, ঠিক আছে? রবার্ট মের ঘটনাটা একটু শুনবে। রবার্ট মে প্লেস করেছিল গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটি অ্যাট অ্যাবাউট 7 মিলিয়ন, এইটা জানতে হবে, ঠিক আছে? তাহলে IUCN কত সালে করেছিল এটা জানবে, ঠিক আছে? সালটা একদমই জানা দরকার আছে। অনেক সময় দিলেও দিতে পারে, 99% দেবে না, ধরে নিলাম যদি দেয়, ঠিক আছে? আর IUCN এর ফুল ফর্মটা জানবে, IUCN জানবে, IUZN জানবে, IUBN জানবে, IUBACN জানবে, VIR জানবে, আর ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এটাও জানবে। আচ্ছা এইবার তোমাকে একটা বলে দিই, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের একটা ডেজ নিয়ে ভিডিও আছে, ডেজ আর এই ইসা টাইপের কি বলে এই ওয়ার্ল্ড ওয়াইড মানে অ্যাব্রিভিয়েশনসগুলো, ঠিক আছে? অ্যাব্রিভিয়েশনসগুলো, প্রজেক্টগুলো, ঠিক আছে? একটা ভিডিও আছে, কেউ প্লিজ আজকে গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিও। এই ভিডিওর মধ্যে থেকে অনেকগুলো চলে আসবে, ঠিক আছে? টাইগার কবে প্রোটেক্ট করেছিল, টাইগার প্রোটেকশন কবে করেছিল, ঠিক আছে? এই জিনিসগুলো এই তোমাদের জানতেই হবে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের কিন্তু জানতেই হবে। এই ইউটিউবের মধ্যে আছে, আমি প্রথমের দিকে আগের বছর করেছিলাম, প্লিজ গ্রুপগুলোতে শেয়ার করে দিও, ঠিক আছে? গ্রুপগুলোতে শেয়ার করে দিও। এইখান থেকে তোমাদের এই ছকটা পড়তে হবে। এবার এই ছকটা মাস্ট, ইনভার্টিব্রেটস, ভার্টিব্রেটস আর প্ল্যান্টস, ঠিক আছে? ইনভার্টিব্রেট, ভার্টিব্রেটস আর প্ল্যান্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। শুধু ইনভার্টিব্রেটসের দিকে তাকাও, IMCO, ইমকো, এইভাবে মনে রাখবে। এই IMCOটা কি জানো তো তোমরা? হার্বাল কেউ দেখেছো? হার্বাল কেউ ইউজ করো? ওই সেই পতঞ্জলির মতোই একটা কোম্পানি আছে IMC, নাম শুনেছো এটা? জানি না কতজন। এই IMC রিসেন্ট এই করোনার সময় বের করেছে, করোনার সময় না হয়তো অনেক বের করেছে, কিন্তু পপুলারিটি নিয়েছে। দেখলাম আমাদের এখানে এসছে একটা IMC করতে করতে, ঠিক আছে? এই দেখলাম যে একটা হোর্ডিংটা নিচে বিশাল বড়। তো ওই হার্বাল একটা কোম্পানি আছে, কি জানে, আরে তো এই একটু এইভাবে মনে রাখবে, IMCO কি? ইনসেক্ট, মোলাস্কা, ক্রাস্টেশিয়ান, আদার অ্যানিমালস গ্রুপ, ঠিক আছে? তাহলে ইনভার্টিব্রেটসের মধ্যে মেজর পোর্শন কে? ইনসেক্টস, মেজর পোর্শন ইনসেক্ট। ভার্টিব্রেটসের মধ্যে মেজর পোর্শন কে? ফিশেস, 50% হচ্ছে ফিশেস, ঠিক আছে? তাহলে এইভাবে যাচ্ছে, দেখো প্রথমে কিভাবে এসছে? অ্যামফিবিয়ান, তারপরে রেপটাইলস,
তারপরে বার্ডস, ঠিক আছে, তারপরে ম্যামেলস। ব্যাপারটা বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? অ্যামফিবিয়ান্স, ব্যাঙাচি, মনে আছে ব্যাঙাচি? হ্যালো, হ্যাঁ স্যার। স্যার বলছি আরেকবার বলে দিন। হ্যাঁ দেখো ফিশেস, ব্যাঙাচিকে দেখতে অনেকটা কিসের মতো? ব্যাঙাচিকে দেখতে অনেকটা, দেখবে যদি ব্যাঙাচি দেখো অনেকটা মাছের মতো দেখতে না ব্যাঙাচিকে? ব্যাঙাচিকে দেখেছো? ব্যাঙাচিকে অনেকটা মাছের মতো দেখতে, ঠিক আছে, মনে হবে ছোট 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 মাছ, ঠিক আছে, মাছের মতো। তো এভলিউশনটা এইভাবেই এসছে। দেখো অ্যামফিবিয়ানের পর থেকে রেপটাইলসে আসলো, তো অ্যামফিবিয়ান থেকে রেপটাইলসের একটা ক্যারেক্টারিস্টিক বলো তো, যে অ্যামফিবিয়ান থেকে রেপটাইলস স্যার এগ লে করে, এছাড়া ওদের ইয়ে মানে হার্টের যে ইয়েটা ওটাতেও ওটা 3 চেম্বার, 3 চেম্বার। হ্যাঁ, এক্সেপ্ট রেপটাইলের এক্সেপ্ট ক্রোকোডাইল কত চেম্বার ক্রোকোডাইলের? 4টে চেম্বার থাকে, কিন্তু একটা হোল থাকে। হ্যাঁ, একটা হোল থাকে, একটা সিল থাকে, ঠিক, সেপ্টামে সিল থাকে, ঠিক আছে। এইবার রেপটাইলস থেকে বার্ড, কারা জুরাসিক পার্ক দেখেছো? জুরাসিক পার্কে কি দেখেছো লাস্টে? জুরাসিক পার্ক কারা কারা দেখেছো? জুরাসিক পার্ক দেখেছো ডাইনোসরের? কে কে দেখেছো? শ্রীদীপ, সোরেন দেখেছো জুরাসিক পার্ক? রাজদীপ, রচয়িতা, পিট্টু জুরাসিক পার্ক দেখেছো? ছোটবেলায় দেখেছি। লাস্টের সিনটায় ডিরেক্টর একটা জিনিস দেখিয়েছিল, কি বলতো? ডাইনোসররা উঠতে পারে। এই সেই এভলিউশন শুরু হচ্ছে বার্ডসের এভলিউশন, ঠিক আছে। আলটিমেটলি বার্ডস থেকে এসছে ম্যামেলস, ঠিক আছে। এভলিউশন আস্তে 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 এইভাবে এসছে। এইটা তোমাকে পড়তেই হবে, ঠিক আছে, এটা তোমাকে পড়তেই হবে। নেক্সট চলে আসো প্ল্যান্টসের মধ্যে দেখো ফাঞ্জাই ম্যাক্সিমাম জোড়াটা করে, ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গাটা ও নিয়ে নেয় ফাঙ্গি। এবার দেখো ফাঙ্গি যেমন জায়গা নিচ্ছে, অ্যাঞ্জিওস্পার্মও ঠিক তেমনি জায়গা নিচ্ছে, ঠিক আছে। মাঝখানে পড়ে থাকছে কারা? মাঝখানে পড়ে থাকছে অ্যালগে, লাইকেন খুব একটা স্মল এরিয়াতে, কারণ লাইকেন খুব ভালো করেই জানো। আচ্ছা, লাইকেনের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স বলো, লাইকেনের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ স্পেশাল ক্যারেক্টারিস্টিক বুঝলাম না, বুঝতে পারছি না, আস্তে একজন করে বলো, কেউ একজন বলো। ভেরি গুড। আর একটা ক্যারেক্টারিস্টিক্স লাইকেনের ফাংশনস কি? লাইকেন কি জিনিস? সিম্বায়োটিক ক্যারেক্টারিস্টিক, কার সাথে? হায়ার প্ল্যান্টস আর ফাঞ্জাই। তাহলে এইখান থেকে হায়ার প্ল্যান্টস আর ফাঞ্জাই, তাহলে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। লাইকেনের কোশ্চেন আসে, পলিউশন ইন্ডিকেটর, ঠিক আছে, পলিউশন ইন্ডিকেটর লাইকেনকে আমরা বলে থাকি। তার মানে কি? তো তোমরা খুব ভালো করেই জানো। তাহলে এই যে মথের গল্প শুনেছো, বিটুলারিয়া মথের গল্পটা শুনেছো? বিস্টেন বিটুলারিয়া কি গল্পটা? আস্তে আস্তে পরে আছে বিস্টেন বিটুলারিয়ার গল্পটা, ঠিক আছে। বিস্টেন বিটুলারিয়ার গল্প কি? যেখানে যখন ইন্ডাস্ট্রি হয়নি, আমি গল্পটা এখনই বলে দিই, এই পরেই দেখতে পাবে গল্পটাকে। যেখানে যখন ইন্ডাস্ট্রি গ্রো করেনি, সেই জায়গায় মদ কি হয়েছিল? সাদা মদ কি হয়েছিল বলো? সাদা মদ। স্যার মানে ইন্ডাস্ট্রির আগে যে সাদা মদগুলো ছিল তাদের পপুলেশনের যে নাম্বারটা সেটা বেশি ছিল। কেন? দাঁড়াও, আস্তে আস্তে, কেন বেশি ছিল? কারণ ইন্ডাস্ট্রি না হওয়ার আগে পর্যন্ত ওই এলাকায় যে মানে ধুলোর ইয়েটা কম ছিল, তার ফলে ওরা যখন গাছের গায়ে আটকে থাকতো তখন সহজে প্রিডেটারসরা ওদের মানে ডিটেক্ট করতে পারতো না, কিন্তু ব্রাউন মদগুলোকে ওরা ডিটেক্ট করতে পারতো, তাই জন্য প্রিডেটারসরা ব্রাউন মদকে খেত। কিন্তু ইন্ডাস্ট্রির পরে মানে ধুলো বেশি হওয়ায় গাছের গায়ে একটা লেয়ার পড়ে যায় কালো, তারপরে সাদা মদটা। না ভুল কনসেপ্ট। হ্যাঁ, কনসেপ্ট ভুলভাল কনসেপ্ট।
ইন্ডাস্ট্রি হওয়ার আগে ওই এরিয়ার পলিউশন কম ছিল। পলিউশন যখন কম ছিল, প্রত্যেকটা এরিয়াতেই কিছু না কিছু পলিউশন থাকে, কেউ বলতে পারবে না পলিউশন জিরো এরিয়া, ঠিক আছে? তো ইন্ডাস্ট্রির আগে ওইখানে গাছের মধ্যে লাইকেনের জম ছিল। লাইকেন কীরকম দেখতে হয়? মেইনলি হোয়াইটিশ কালার, তাই তো? তো সেই ক্ষেত্রে এই লাইকেনগুলো কি করতো? এই লাইকেনগুলো যখন গাছের সাথে, যেরকম তোমরা জানোই, খুব সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে, তাকে কি বলা হয়? লাইকেনের সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনটাকে কি বলা হয়? কি করে লাইকেন অ্যাকচুয়ালি? খাবার জোগাড় করে, তাই তো? নাকি রান্নার সরঞ্জাম জোগাড় করে? কি করে? রান্না করার সরঞ্জাম জোগাড় করে না খাবার জোগাড় করে? কোনটা করে? খনিজ পুষ্টি দেয়। হ্যাঁ, তার মানে সরঞ্জামগুলো জোগাড় করে হায়ার প্ল্যান্টসকে দেয়। তাহলে সাদা সাদা লাইকেন্সগুলো গাছের মধ্যে আটকে থাকতো। এই সাদার মধ্যে যখন বিস্টেন বিটুলারিয়া সাদা যেগুলো ছিল, তারা যখন লাইকেনের গায়ে লেগে থাকতো, কালার ম্যাচ করতে পারতো না। আলটিমেটলি যে সমস্ত প্রিডেটার্সরা ছিল, তারা সাদায় সাদায় বুঝতে পারতো না যে ওখানেও পোকা আছে, ঠিক আছে, বা ওদের খাবারটা ওখানেও আছে। ফলে প্রিডেটাররা খেত না তাদেরকে, ঠিক আছে? ওরা মানে ক্যামোফ্লেজ হিসাবে একটা ফলস ক্যামোফ্লেজ হতো, ঠিক আছে? ফলস ক্যামোফ্লেজ হতো। ক্যামোফ্লেজ মানে কি? যে যেরকম ক্যামেলিয়ান শো করে, গাছের মধ্যে গেলে ওই গাছের কালার নিয়ে নেয়, তো এরকম একটা ফলস টাইপের, ঠিক আছে? ফলস কী করতো? যে ওই কালারটা ওরা নিয়ে নেয়, সাদা মদগুলো লাইকেনের সাথে মিশে যেত, ফলে চিনতে পারতো না তাদেরকে। এইবার যখন ইন্ডাস্ট্রি হলো, লাইকেন মরে গেল, ঠিক আছে? লাইকেন মরে গেল, এইটাই কন্ডিশনস, এটাই মেন ফাংশন, এটাই লাইকেনের মেন ক্রাইটেরিয়া। পলিউশন ইন্ডিকেটার, যেই এরিয়াতে লাইকেন জন্মাবে সেই এরিয়াতে মনে রাখবে পলিউশন অনেক কম। যেইখানে লাইকেন জন্মাবে না সেই এরিয়াতে পলিউশন খুব হাই পলিউটেড এরিয়া। তার জন্য যখন লাইকেন মরে গেল, সেইখানে যে সাদা মদগুলো ছিল, ওই সাদা মদগুলো এখন আর সাদা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না। ফলে কালো মদগুলো যেগুলো ছিল, ওই কালো মদ গাছের যে বার্ক মানে হচ্ছে কি বলে, গাছের যে কালারটা, ঠিক আছে, গাছের ওই কালারটায় ওরা এবার ওদের কালারটা পেলো ব্যাকগ্রাউন্ড হিসাবে, ফলে সাদা মদ কমে গেল, ঠিক আছে? এটাই বিস্টেন বিটুলিনিয়ার লাইকেনের পলিউশন ইন্ডিকেটর। পরে অনেকটা বড় করে লেখা আছে, দেখতে পাবে, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের কিন্তু জানতে হবে। হ্যাঁ, এই জিনিসটা তোমাদের জানতে হবে। এইখান থেকে তোমাদের একটু পড়তে হবে 2.4% অফ দ্য ওয়ার্ল্ড এরিয়া, মানে আমাদের ওয়ার্ল্ডের এরিয়ার 2.4, এগুলো কি? ভাই গুগল মিট কি ইউজ করতে পারো না ভাই? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখো এইবার দেখো এইখানে তোমাদের যেটা পড়তে হবে, 2.4% of world land area shared its global species diversity in an impressive 8.1%। তার মানে টোটাল ল্যান্ড এরিয়ার 8.1% কিন্তু কারা দিচ্ছে? আমাদের ইন্ডিয়া থেকে দিচ্ছে, ঠিক আছে? 8.1%, এটা কিন্তু তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো 2.4%-এর মধ্যে 8.1% ডাইভার্সিটিতে দেওয়া, এটা কিন্তু সহজ ব্যাপার নয়। টোটাল ওয়ার্ল্ডে যতটুকু ল্যান্ড এরিয়া আছে, ঠিক ততটুকুর 8.1% গ্লোবাল ডাইভার্সিটি স্পিসিসে দেওয়া, এটা কিন্তু খুব মুখের কথা নয়, অনেকটাই আমরা কিন্তু দিচ্ছি।
এর জন্যই দ্যাট ইজ হোয়াট ইন্ডিয়া মেক্স 12 মেগা ডাইভার্সিটি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে 12টা মেগা ডাইভার্সিটি কান্ট্রির মধ্যে একটা মেগা ডাইভার্সিটি কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রেখে দিও। নেক্সট চলে আসো, এখানে তোমাদের কিছু জানতে হবে না। এইখানে যেটা আছে এই রবার্ট মে, ঠিক আছে, এই মেস হাইপোথিসিসে মে কি বলেছিল বলো তো, একটু ছোট করে তোমাদের আমি গল্পের মতো করে বলে দিই। মে এই কথাটাই বলেছিল যে রবার্ট মে এস্টিমেট করেছিল 22% এগুলো স্পিসিস রেকর্ডেড। এইখান থেকে তোমাদের সেরকম কিচ্ছু কোশ্চেন জিজ্ঞাসা করবে না। ঠিক আছে, এখান থেকে কিচ্ছু কোশ্চেন জিজ্ঞাসা করবে না, জাস্ট এখান থেকে মেয়ের যেটা বললাম ওইটুকু পড়লেই যথেষ্ট, এগুলো কিচ্ছু জিজ্ঞাসা করবে না তোমাদের। ঠিক আছে, নিচে চলে আসো, প্যাটার্ন অফ বায়োডাইভার্সিটি, এগুলো কিচ্ছু পড়তে হবে না তোমাদের, কোনো কিছু এখান থেকে পড়তে হবে না। প্যাটার্ন অফ বায়োডাইভার্সিটি এগুলো কিচ্ছু জিজ্ঞাসাও করে না। ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখবে, অ্যামাজন রেইন ফরেস্ট অফ সাউথ আমেরিকা হ্যাজ দ্য লার্জেস্ট বায়োডাইভার্সিটি অন দ্য আর্থ, ইট ইজ দ্য হোম অফ মোর দ্যান, কী আছে দেখো, 40,000 স্পিসিস অফ প্ল্যান্টস, 3,000 ফিশ, 1300 বার্ডস, 427 ম্যামেলস আর 427 অ্যাম্ফিবিয়ান আর 378 রেপটাইলস আর মোর দ্যান 1,25,000 ইনভার্টিব্রেট। এইখান থেকে কিছু পড়বে না, জাস্ট পড়বে অ্যামাজন রেইন ফরেস্ট হ্যাজ দ্য লার্জেস্ট বায়োডাইভার্সিটি, এটাকে আরেকটা কথায় লাং অফ প্ল্যানেট বলা হয়, লাং অফ প্ল্যানেট বলা হয়, এটা একটু পড়তে হবে তোমায়। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে একটু পড়তে হবে। ঠিক আছে, এইবার তোমার চলে আসো যেই জায়গাটা, এইখান থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করে, এইখান থেকে তোমাদের কোশ্চেন যদি জিজ্ঞাসা করে, এই গ্রাফটা একটু পড়বে, এই গ্রাফটা একটু পড়বে, এইটা লগ স্কেল গ্রাফ। দেখো এখান থেকে এস ইকুয়াল টু সি এ টু দি পাওয়ার জেড, এটা কিন্তু স্কোয়ার ভাববে না, এটাকে লগ করেছে, লগ এস ইকুয়াল টু লগ সি প্লাস জেড লগ এ। ঠিক আছে, এইটা একটু তোমার মনে রাখতে হবে। এবার দেখো এই গ্রাফটা একটু প্র্যাকটিস করে যাবে, এই গ্রাফটা কিন্তু প্র্যাকটিস করে যাবে, এটা কিন্তু বারবার বলছি, এই গ্রাফটা কিন্তু প্র্যাকটিস করে যাবে, এটা কিন্তু আসতে পারে এবছর। ঠিক আছে, এটা কি গ্রাফ, স্পিসিস রিলেশনশিপ। ঠিক আছে, স্পিসিস এরিয়া রিলেশনশিপ গ্রাফ, এটা এবছর দিলেও দিতে পারে। ঠিক আছে, এবার শুনে নাও এখানে কি আছে, এস ফর স্পিসিস রিচনেস, এ ফর এরিয়া, জেড ফর স্লোপ অফ লাইন, ওয়াই ইজ দ্য ইন্টারসেপ্ট। এইটুকু জিনিস তোমাদের পড়লেই যথেষ্ট, আর এর থেকে বেশি কিছু পড়তে যাবে না। এইবার শোনো কোনটা ইম্পর্টেন্ট, এইখানে জেড লাইনটা খুব ইম্পর্টেন্ট, 0.1 থেকে 0.2 এইটা মুখস্থ করবে। ফ্রুট খায় যারা ফ্রুট খায়, ফ্রুটিভোরাসটা, ফ্রুট ইটিং বার্ডসের কত হয় 1.15, এইটা মুখস্থ করবে। যাদের এই যে 0.6 থেকে 1.2 কাদের, দেখো মেইনলি the slope of regeneration, if you see analysis species area relationship among very large area like the entire continent, you will find the relationship stepwise, এটা কমনলি। ঠিক আছে, এটা কমনলি, কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে এটা। ফ্রুট ইটিং বার্ডস, ফ্রুটিভোরাসটা খুব ইম্পর্টেন্ট, এই স্লোপটা কত, ফ্রুটিভোরাসের স্লোপটা 1.15, এটা তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। দ্য ইম্পর্টেন্স অফ স্পিসিস ডাইভার্সিটি ইন দ্য ইকোসিস্টেম, এইখানে দেখো ডেভিড টিলম্যান, ঠিক আছে, ডেভিড টিলম্যানের কথাটা একটু আছে, এই ডেভিড টিলম্যানকে নিয়েও খুব একটা জিনিস না জানলেও কোনো অসুবিধা নেই, ডেভিড টিলম্যানকে নিয়ে খুব একটা জিনিস না জানলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ডেভিড টিলম্যান লং টার্ম ইকোসিস্টেম এক্সপেরিমেন্ট ইউজিং আউটডোর প্লটস প্রোভাইড সাম tentative answer. Tillman found that the plots that are more species showed less than the year-to-year variation of total biomass. এগুলো তোমাদের কিছু জিজ্ঞাসা করতে হবে না। ঠিক আছে, ডেভিড টিলম্যানের কথা। কিন্তু পল এচার হাইপোথেসিস বা রিভিট প্রপার হাইপোথেসিস তোমাদের পড়তে হবে, এটা জাস্ট পড়বে, খুব ইম্পর্টেন্ট এই পার্ট। কি রিভিট প্রপার হাইপোথেসিসে কি বলেছে শুনে নাও। বলেছে ধরো তুমি একটা প্লেন করে ঘুরতে যাচ্ছ, কথাটা মন দিয়ে শোনো, তুমি প্লেন করে ঘুরতে যাচ্ছ, সবাই শুনতে পাচ্ছ তো ক্লিয়ারলি, তুমি প্লেন করে ঘুরতে যাচ্ছ। ঠিক আছে, এইবার
প্লেনের যদি একটা পাখা ঘোরা বন্ধ করে দেয়, প্লেনের কি কিছু ক্ষতি হবে? হ্যাঁ কি না? প্লেনের কি ক্ষতি হবে একটা পাখা ঘোরা বন্ধ করে দিলে? একটা পাখা বন্ধ করে দিলে খুব একটা কিন্তু ক্ষতি হবে না। ক্ষতি হবে কিন্তু খুব একটা ক্ষতি হবে না। আস্তে আস্তে যদি দুটো পাখাই বন্ধ করে দেয়, আস্তে আস্তে যদি একটা ডানা ভেঙে যায়, আলটিমেটলি এরকম চেইন ওয়াইজ ধরে নিয়েছে প্লেনের প্রত্যেকটা পার্ট হচ্ছে এক একটা স্পিসিস, এক একটা স্পিসিস ধরে নিয়েছে, প্রত্যেকটা পার্ট হচ্ছে এক একটা স্পিসিস। এক একটা স্পিসিস যদি এক্সটিংক্ট হতে শুরু করে দেয়, ধরো একটা জিনিস খুব ভালো করে মন দিয়ে শোনো, তোমরা কি খেতে ভালোবাসো? মাটন না চিকেন? কেউ একজন বলো, মাটন নাকি চিকেন? চিকেন কেউ খেতে ভালোবাসো, কেউ মাটন খেতে ভালোবাসো। যদি এভলিউশনের জন্য সব চিকেনরা মরে যায়, কি খাবে তখন? পড়ে থাকবে কি? পড়ে থাকবে কি? মাটন পড়ে থাকবে, তাই তো? এভলিউশনের ফলে সব মাটন যদি মরে যায়, এক্সটিংক্ট হয়ে যায়, আর কোনো টাইপেরই আর মাটন বাজারে আসছে না, সেই সময় কি হবে? কি খাবে? ক্ষতি কি হলো কি না? এইবার তোমরা তো নয় মানে গাছপালাও খেয়ে বেঁচে থাকো, আবার মাংস খেয়েও বেঁচে থাকো, কিন্তু এমনও তো কেউ কেউ আছে যারা শুধু মাংস খেয়ে বেঁচে আছে, হতেই পারে। কার্নিভোরস আছে যারা শুধু ওদের খাওয়ারটা যদি আলটিমেট মরে যায় বা এভলিউশন হয়ে যায়, নষ্ট হয়ে যায় এভলিউশনে, ফলে কি হবে? ওরা খেতে পারবে না। পারবে কি? ওদের খাবার নষ্ট হয়ে গেল তো। আলটিমেটলি এই যে স্পিসিসটা যেটা ওরা খেত, এইটা আলটিমেটলি কিন্তু নষ্ট হয়ে গেল, ফলে ওরাও কিন্তু বাঁচলো না। ওরা কিন্তু বাঁচলো না, কারণ ওদের খাবার কিন্তু নেই, ওদের কিন্তু কোনো খাবার নেই। এটাই কিন্তু রিভিট প্রপার হাইপোথিসিসে বলা হয়েছে। একবার একটু পড়ে নিই, দেখো রিভিট প্রপার হাইপোথিসিসে কি বলেছে। ইন আ এরোপ্লেন, ধরে দিলাম একটা এরোপ্লেন হচ্ছে একটা ইকোসিস্টেম, অল পার্টস আর জয়েন্ট টুগেদার ইউজিং থাউজেন্ডস অফ রিভিটস। এক একটা রিভিটসকে স্পিসিস বলছি, ঠিক আছে? ইন এভরি প্যাসেঞ্জার ট্রাভেলিং ইন ইট প্রপারিং আর রিভিট টু টেক হোম, ঠিক আছে? বুঝতেই পারছো, কজিং আ স্পিসিস টু বি এক্সটিংক্ট। তাহলে যদি এক্সটিংক্ট করে যায় একটা স্পিসিস, ইট মে নট এফেক্ট দ্য ফ্লাইট, ঠিক আছে, সেফলি, প্রপার ফাংশনিং অফ দ্য ইকোসিস্টেম। একটা স্পিসিস গেলে কিচ্ছু যায় আসে না, ঠিক আছে, ইনিশিয়ালি, প্রথমের দিকে। বাট মোর অ্যান্ড মোর রিভিটস রিমুভড, যদি একেরও বেশি আস্তে আস্তে স্পিসিস রিমুভড হতে শুরু হয়ে যায়, যদি মরে যায়, দ্য প্লেন উইল বিকাম ভেরি ডেঞ্জারাস ওভার আ পিরিয়ড অফ টাইম। হবে কি না? আস্তে আস্তে যদি একটা পাখা ভাঙতে শুরু করলো, দ্বিতীয় পাখা ভেঙে গেল, ঠিক আছে? আচ্ছা, প্লেনের ফুয়েল কোথায় থাকে? আইডিয়া আছে কোনো? উইংসে থাকে। ভেরি গুড। তাহলে ম্যাক্সিমাম আগুন কোথায় ধরে? যদি ধরে তো উইংসে ধরে, ঠিক আছে? তাহলে উইংসে কী কী থাকে? উইংসে কিন্তু মেইন মানে অয়েল ট্যাঙ্কার্সগুলো কিন্তু উইংসে থাকে, ঠিক আছে? অয়েল ট্যাঙ্কার্সগুলো কিন্তু উইংসে থাকে। ইঞ্জিনসগুলো দেখবে যে মোটরসগুলো আছে মেইনলি কিন্তু উইংসে দেখতে পাবে, যে ওরা যেই বড় টারবাইনটা ঘোরায় আর কি এয়ারে। আচ্ছা, প্লেন তো দেখেছো, আমরা সবাই দেখেছি। প্লেনে যে লাইটগুলো চলে সেটা কি কারণে জ্বলে? কোনো ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয় তাতে? কি দেওয়া হয়? কিসে কিসে লাইট জ্বলে? লাল সবুজ। হ্যাঁ, লাল সবুজ। কিভাবে জ্বলে? ভিতরে ব্যাটারি চার্জার দেওয়া আছে ভিতরে? তাহলে কিভাবে জ্বলে লাইটগুলো? ওই পাখার মাধ্যমে, টারবাইনের মাধ্যমে। হ্যাঁ, ভেরি গুড। যে একটা কারেন্ট তৈরি হয় কিভাবে? আমরা এয়ার কারেন্ট পড়েছি, ওয়াটার কারেন্ট পড়েছি, হ্যাঁ, ঠিক এই রকমভাবেই যখন প্লেন উপরের দিকে থাকে, ওদের যে স্পিডে ও যায়, একটা
কারেন্ট তৈরি হয়, ফলে ইলেকট্রিক চার্জে স্টোর ক্যাপাসিটার থাকে। ওই ক্যাপাসিটারের কাজ কি যায়, ক্যাপাসিটারের কাজ কি, স্টোরিং অফ কারেন্ট ইলেকট্রিসিটি। না, কারেন্ট ইলেকট্রিসিটি নয়, ক্যাপাসিটার কারেন্ট ইলেকট্রিসিটি করে না। স্টোরিং অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি, চার্জ। সরি। তোমরা ফ্যান দেখেছো, নর্মাল যে সিলিং ফ্যানগুলো হয়, সিলিং ফ্যানে দেখবে ক্যাপাসিটার লাগানো থাকে গোল গোল লম্বা লম্বা সিলিন্ডারের মতো। হ্যাঁ, একবার ওটাকে খুলবে। কখন খুলবে, যখন ক্যাপাসিটার ফ্যানটা ঘুরেছে, খুব ঘোরার পরে ওই ফ্যানটাকে খুলবে, ফ্যানটাকে খুলে ক্যাপাসিটারের ওইটা বের করবে। দুটো মাথা পাবে, ঠিক আছে, দুটো মাথাকে ফ্ল্যাশ আউট করবে। দুবার ফ্ল্যাশ আউট করতে পারবে, ম্যাক্সিমাম দুবার ফ্ল্যাশ আউট করতে পারবে। ফার্স্ট বার একটা মানে ওর ইন্টেন্সিটি বেশি ফ্ল্যাশ আউটের হবে, সেকেন্ড বার যখন করবে লো ইন্টেন্সিটিতে ফ্ল্যাশ দেবে। দিতেও পারে, নাও দিতে পারে, ডিপেন্ড অন দ্য কন্ডিশনস অফ দ্য ক্যাপাসিটার, ঠিক আছে। তো এই ফ্ল্যাশগুলো কি করে আসছে, ক্যাপাসিটার কিন্তু একটা স্টোর করেছিল চার্জ। সেম প্রিন্সিপাল, স্টোরিং অফ চার্জ প্লেনের ডানাতেও করানো যায়। সেইভাবে দেখবে লাল লাল সবুজ আলোগুলো জ্বলে। লাল আলোটা কেন জ্বলে গো, লালের ফাংশন কি? মানে আকাশপথে যখন যাত্রী তাহলে লাল ছাড়া অন্য লাইটও তো ইউজ করতে পারতো, হলুদও তো ইউজ করতে পারতো, সবুজও ইউজ করতে পারতো। হলুদের তরঙ্গ কম, লালের ইন্টেন্সিটি বেশি, দূর থেকে দেখা যায়, ওই জন্য ইন্টেন্সিটি বেশি, লেন্থ, ওয়েভলেন্থ বেশি। ওয়েভলেন্থ হ্যাঁ, ইন্টেন্সিটি আর ওয়েভলেন্থ এক হয়ে গেল। ওয়েভলেন্থ হচ্ছে লালের বেশি, তার জন্য সিগন্যাল পোস্টও কিন্তু লাল লাইট দিয়ে করা হয়, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্স আছে নিজের জানার জন্য। এগুলো এক্সামে জিজ্ঞাসা করে না, কিন্তু জেনে রাখা তো ভালো। চলো এবার চলে আসি, ফার্দার মোর রিভিটস বা রিমুভড হলে কি হবে, ক্রিটিক্যাল কন্ডিশনস চলে আসবে। লস অফ রিভিটস অন দ্য উইংস, key species that drive major ecosystem function is obviously more serious threat to the flight safely loss of few species on the seat or window side of the plane। তাহলে ভেরি 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 ইম্পর্টেন্ট, ব্যাপারটা বোঝাতে পারলাম, আগেই আমি বুঝিয়ে দিয়েছি, পরে দেখলে যে কীভাবে কী ঘটনা ঘটছে। আস্তে আস্তে একটা যদি ভেঙে পড়তে থাকে, কমপ্লিটলি পুরো জিনিসটাই ড্যামেজ হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। তো এইখান থেকে তোমাকে জানতে হবে এইটা IUCN রেড লিস্ট, IUCN-এর আন্ডারে রেড লিস্ট কাদের কাদের করেছে, এইটুকু পার্ট তোমাদের জানতে হবে, কিন্তু জানতে হবে। ডোডো মারুতিস, কোয়াগ্রা আফ্রিকা, থায়াসিন অস্ট্রেলিয়া, স্টিলাসিকাও রাশিয়া, আর 3 সাবস্পিসিস বালি, জ্যাভান অ্যান্ড ক্যাসপিয়ান অফ টাইগার স্পিসিস, ঠিক আছে। এখান থেকে দেখো একটা সুন্দর ট্রিক আমি শিখিয়ে দিই। অস্ট্রেলিয়াতে কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9। থায়াসিনে কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9। এইরকমভাবে মুখস্থ করবে। এগুলো ট্রিক, এগুলো একটু ঘেটে ঘুটে পড়বে, হ্যাঁ, এগুলো ট্রিক ঘেটে ঘুটে পড়বে। ডোডো মারুতিস আমাদের মুখে মুখে একদম ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে। কোয়াগ্রাতে কটা লেটার আছে, 1 2 3 4 5 6। আফ্রিকাতে কটা লেটার, 1 2 3 4 5 6, ঠিক আছে। এইরকমভাবে ঘেটে ঘুটে একটু পড়বে, ঠিক আছে। স্টিলাসিকাও রাশিয়া, এটা ফিক্সড করে দাও। ডোডো মারুতিস এটা ফিক্সড করে দাও, ঠিক আছে। রাশিয়াতেও 6টা, বাট কোয়াগ্রার কথা কেন আফ্রিকার সাথে মেলালাম, স্টিলাসিকাও 6 মেলাবে, ঠিক আছে। স্টিলাসিকাও রাশিয়া, ডোডো মারুতিস, এইটুকু একটু মুখস্থ করো, বাদ বাকিটুকু নাম্বারিং দিয়ে পেয়ে যাবে, ঠিক আছে। এইটুকু একটু মুখস্থ করো, বাদ বাকি নাম্বারিং দিয়ে পেয়ে যাবে। এইগুলো যেন কেউ ভুল না করে, এগুলো প্লিজ একটু পড়ে যাও, ঠিক আছে। তাহলে রেড বুক ডেটা 2004-এর বুক অনুযায়ী কতটুকু কী করেছিল, কতগুলো এক্সটিংক্ট হয়ে গেছে, 784 স্পিসিস, ইনক্লুডিং 338 ভার্টিব্রেটস, 359 ইনভার্টিব্রেটস, 87 প্ল্যান্টস ইন লাস্ট 500 ইয়ার্স, ঠিক আছে। এইটা একটু জানবে, হ্যাঁ, এটা একটু জানবে, আর কিচ্ছু এখান থেকে পড়তে হবে না, এগুলো তোমাদের কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এইবার চলে আসো কজ অফ বায়োডাইভার্সিটি, কিচ্ছু পড়বে না, শুধু কতটুকু পড়বে শুনে নাও। কজ অফ বায়োডাইভার্সিটির মধ্যে পড়বে হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, ওভার এক্সপ্লয়টেশন,
এলিয়েন স্পিসিস ইনভেনশন। ঠিক আছে, তাহলে তিনটেরকে কি হয় এই জিনিসগুলো একটু শুনে নাও। হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন কি? হ্যাবিটেট লস মানে বুঝতেই পারছো, তোমার যদি বাড়ি না থাকে, তোমাকে কেউ বাড়িতে থাকতে দিল না, আলটিমেটলি তোমার জায়গা কোথায় হবে? তোমার কোনো বাড়ি নেই, আলটিমেটলি জায়গা কোথায় হবে? তোমার নিজস্ব কোনো থাকার জায়গা নেই, তোমাকে কেউ থাকতেও দেয় না, তোমার জায়গা কোথাও একটা জায়গা হবে যেখানে আলটিমেটলি তোমার কি হবে? তুমি মরে যাবে। ঠিক আছে, এইখান থেকে দেখো আলটিমেটলি তুমি মরে যাবে। এখান থেকে দেখো দ্য অ্যামাজন রেইন ফরেস্ট আমাদেরকে কি বলা হয়? লাং অফ দ্য প্ল্যানেট। আগেই তোমাদের লিখিয়ে দিয়েছি, এই জিনিসটা একটু শুনবে। এবার শুনে নাও মোস্ট ড্রামাটিক এক্সাম্পল অফ হ্যাবিটেট লস কোথায় হচ্ছে? ট্রপিক্যাল রেইন ফরেস্টে। ঠিক আছে, ট্রপিক্যাল রেইন ফরেস্টে, এইটা একটু মার্ক করে নাও, এই দুটো জিনিস তোমাদের পড়তে হবে। নেক্সট চলে আসো ওভার এক্সপ্লয়টেশন। ওভার এক্সপ্লয়টেশন মানে কি? খাওয়ার কম, মানুষজন বেশি। খাওয়ার কম, মানুষজন বেশি। যেরকম কি একটা জিনিসের নাম বলো যেখানে খাওয়ার কম, মানুষজন বেশি, বলো। জল। আরে জল খাওয়ার জল কম আছে, মানুষজন বেশি আছে। সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজগুলো। ঠিক আছে, বেসরকারি মেডিকেল কলেজ খুব সুন্দর একটা এক্সাম্পল। ঠিক আছে, খাওয়ার কম, মানুষজন বেশি। কেন কেউ বলতে পারবে? বেড কম পেশেন্ট বেশি। বেড কম পেশেন্ট বেশি, তা এটা বেসরকারি মেডিকেল কলেজের কোনো এক্সাম্পল হলো? বেড কম পেশেন্ট বেশি তো গভর্নমেন্ট কলেজের আছে, গভর্নমেন্ট কলেজে পেশেন্ট পায় না, বেসরকারি কলেজ বেড পাবে না, ওর টাকার জন্য সব কিছু করতে পারবে। মেন ব্যাপার হচ্ছে যারা বেসরকারিতে ঢুকছে, খুব ফ্র্যাঙ্কলি বলে দিই, যারা বেসরকারিতে ঢুকছে, একটা ব্লাড টানার জন্য যদি 10 জন দাঁড়িয়ে থাকে, 20 জন টেকনোলজিস্ট ব্লাড টানতে দাঁড়িয়ে থাকে। ঠিক তার উল্টো ঘটনা ঘটে গভর্নমেন্ট মেডিকেল কলেজে। গভর্নমেন্ট মেডিকেল কলেজে 20 জন মেডিকেল টেকনোলজিস্ট যদি দাঁড়িয়ে থাকে ব্লাড টানার জন্য, 200, 250, 500 জন রুগী দাঁড়িয়ে থাকবে ব্লাড টানতে। তাহলে ব্যাপারটা কি ক্লিয়ার আউট হলো? কি ঘটনাগুলো ঘটে? ব্যাপারটা ক্লিয়ার আউট হয়েছে। খাওয়ার কম আর আরেকবার স্যার। এক্সপ্লয়টেশন বেশি। আরেকবার কি একবারে বোঝো না এসব? গভর্নমেন্ট মেডিকেল কলেজে কি হয়, তোমার প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো আছে, ধরো তোমার রুগী দেখতে এসছে, রুগী কোথায় যায়? ম্যাক্সিমাম রুগী কোথায় যাবে? ম্যাক্সিমাম, আচ্ছা আমাদের দেশে ম্যাক্সিমাম কি সবাই তো গরিব মানুষ নাকি? হ্যাঁ, মেজরিটি গরিব। ম্যাক্সিমাম মেজরিটি কিন্তু গরিব মানুষ। তোমার চোখে দেখা ওই মার্সিডিস, চোখে দেখা অডি, এটা কিন্তু খুব কম সংখ্যক মানুষের জন্য আছে, খুব কম, অনেক কম পার্সেন্টেজ আছে। ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষ কিন্তু গরিব আমাদের দেশে। এইবার গরিব মানুষরা কোথায় যাবে? মেইনলি টাকার অভাবে কোথায় যায়? গভর্নমেন্ট মেডিকেল কলেজে, গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট করতে। এইবার গভর্নমেন্ট হসপিটালে যখন ওরা ট্রিটমেন্ট করতে যায়, যে লেভেলে গভর্নমেন্ট হসপিটালে ভিড় হয়, সেই লেভেলে কিন্তু টেকনোলজিস্ট, ডক্টর, নার্স, গ্রুপ ডি স্টাফ এতটা লেভেলে কিন্তু নেই, যত লেভেলটা দরকার। ঠিক আছে, গভর্নমেন্ট কিন্তু নিয়োগ করে না। গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা তো গভর্নমেন্ট মানে ম্যাক্সিমাম পারলে গভর্নমেন্ট এসে দিয়ে চালায়, যে কোনো একটা কোম্পানিকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওখান থেকে কোম্পানি নিয়োগ করে গ্রুপ ডি স্টাফসদের। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু হয়। ঠিক আছে, এইবার কি, এইটা হচ্ছে যদি তুমি প্রাইভেট কলেজে যাও। ঠিক আছে, প্রাইভেট মেডিকেল কলেজে গেলে তোমাকে ট্রিটমেন্ট করার জন্য 20 জন দাঁড়িয়ে থাকে, তুমি একা, তোমার শরীর খারাপ, তুমি গেছো। যখনই তুমি গভর্নমেন্ট কলেজে যাবে, 20 জন মেডিকেল টেকনোলজিস্ট দাঁড়িয়ে যদি থাকে, 200টা রুগী হবে। তাহলে কোথায় বেশি রুগী হলো? গভর্নমেন্ট মেডিকেল কলেজে না প্রাইভেট মেডিকেল কলেজে? গভর্নমেন্ট মেডিকেল কলেজে। তাহলে যেখানে খাবারটা কম, সেখানে কি এক্সপ্লয়টেশন বেশি। তাহলে বেস্ট এক্সাম্পল হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজ, যেখানে রুগী কম, টেকনোলজিস্ট বেশি, ডক্টরস বেশি, স্টাফ বেশি, ওদের কিন্তু সমস্তটা পরিপূর্ণ। ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু তোমরা একবার একটু কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজের আউটডোর একটু ঘুরে এসো, দেখতে পাবে কতটা
চাপ, কতটা প্রেশার ক্রিয়েট হয় ওই জায়গাগুলোতে, ঠিক আছে। বেস্ট এক্সাম্পলস অফ ওভার এক্সপ্লয়টেশন, বুঝতে পেরেছো? ঠিক এই জিনিসটাই গ্রিড মানে কি? গ্রিড মানে কি গো? লোভ, ঠিক আছে। দেখো এই গ্রিড ব্যাপারটাই ঘটনা, এই জিনিসটা ইট লিডস টু ওভার এক্সপ্লয়টেশন। মেনি স্পিসিস অফ এক্সটিন্ট ইন লাস্ট স্টিলা সি কাউ প্যাসেঞ্জার পিজেন ডিউ টু ওভার এক্সপ্লয়টেশন অফ হিউম্যান, ঠিক আছে। এই জিনিসগুলো মানে ওদের খাবার যদি আমরা খেয়ে নিচ্ছি, ঠিক আছে, ওরা আর বাঁচতে পারছে না, ঠিক আছে। আলটিমেটলি প্রেজেন্টলি ম্যারিন ফিশেস পপুলেশন ইন ওয়ার্ল্ড ওয়াইড হারভেস্টেড এন্ডেঞ্জার্ড, ঠিক আছে। এই জিনিসগুলো একটু পড়বে, আর কিছু লাগবে না। ভেরি 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 ইম্পর্টেন্ট, চলে আসো এলিয়েন স্পিসিস ইনভেনশন। এলিয়েন স্পিসিস ইনভেনশনটা কি? তোমরা খুব শুনেছো, ইকর্নিয়া হায়াসিন, ল্যাটারনা, প্যান্থেরাম। আচ্ছা প্যান্থেরামটা কি গো? পার্থেনিয়ামটা কি? পার্থেনিয়াম দেখেছো গ্রামের দিকে বেশিরভাগ? হ্যাঁ, বিষাক্ত। কি ঘটনা, কি করে পার্থেনিয়াম? কোথায় পাওয়া যায়? পার্থেনিয়াম তো এক্সোটিক প্ল্যান্ট। এক্সোটিক প্ল্যান্ট তো বটেই। কেন এক্সোটিক প্ল্যান্টস গো? কি হয়? কিভাবে এসেছিল ইন্ডিয়াতে? হ্যাঁ, গমের সাথে এসেছিল ইন্ডিয়াতে। আলটিমেটলি আমাদের ইন্ডিয়া এক্সপ্লয়েট করে দিয়েছে। কে পাঠিয়েছিল গো? কোন দেশ পাঠিয়েছিল? ইংল্যান্ড। হ্যাঁ, ব্রিটিশরা পাঠিয়েছিল। ভেরি গুড, ব্রিটিশরা আমাদের দেশে পাঠিয়েছিল এই পার্থেনিয়ামকে। আলটিমেটলি এইটা কিন্তু গমের বীজের সাথে পাঠায়, তা তোমরা দেখতেই পাবে সাদা 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 ফুল হয়ে থাকে। আর এটা হাইলি অ্যালার্জিক, যাদের অ্যালার্জি আছে, খুব সেন্সিটিভ টু অ্যালার্জিক পার্থেনিয়াম, ঠিক আছে। এটা কিন্তু খুব সেন্সিটিভ টু, তোমরা ডিজিজ চ্যাপ্টারে গেলেও হয়তো পড়বে পার্থেনিয়ামের ব্যাপারটা, ঠিক আছে। ল্যান্টেনাকে একটু পড়ে নেবে, ওয়াটার হায়াসিন, ইকর্নিয়াকে তোমরা খুব ভালো করেই জানো, ঠিক আছে। এই জিনিসগুলো এসছিল আমাদের এলিয়েন স্পিসিস ইনভেনশন করে, ঠিক আছে। এইটা একটু জানতে হবে। নেক্সট শুনে রাখো কো এক্সটিংশনটা কি? আমি যে খাবারটার উপরে ডিপেন্ড করি সেই খাবারটাই যদি এক্সটিন্ট করে যায়, তাহলে আমি কি আর বেঁচে থাকতে পারবো? হ্যাঁ কি না? তাহলে কো এক্সটেনশন হচ্ছে ঠিক এইটাই ব্যাপার। যদি আমার খাবারটা কি হয়ে যায়, আমার খাবারটা যদি কি হয় না, এক্সটিংক্ট হয়ে যায়, আমি আর বেঁচে থাকতে পারবো না, শেষ হয়ে গেলে, এটাই হচ্ছে কো এক্সটেনশন। নেক্সট চলে আসো ডাইভার্সিটি কনজারভেশন। কেন আমরা ডাইভার্সিটিকে কনজার্ভ করব? আমাদের নিজেদের কারণে। আজকে এই কোভিড-19 বলো, এই সমস্ত জিনিসগুলো বলো, ঠিক আছে, সবাই কিন্তু এই জিনিসগুলো আমরা খেয়াল করি না, আমাদের এনভায়রনমেন্টের কতটা ক্ষতি হচ্ছে, ঠিক আছে, কতটা ক্ষতি হয়ে গেছে। এই জিনিসগুলো তোমরা একটু যদি খুব ভালো করে নজর রাখো, দেখতে পাবে যে এনভায়রনমেন্ট পলিউশন যখন লকডাউনের এফেক্ট ছিল, লকডাউনে কতটা কমে গেছিলো কলকাতায় যখন মাপতো, ঠিক আছে, কতটা এনভায়রনমেন্ট পলিউশন কমে গেছিলো, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা কিন্তু খেয়াল করি না, ঠিক আছে। আমরা সবসময় ভেবে নিই যে চলে যাচ্ছে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আলটিমেটলি গ্লোবাল ওয়ার্মিং কিন্তু এই কারণগুলোতেই হয়। আমাদের মানে খেয়াল না করার কারণগুলোতেই, আমরা ওগুলোকে কেয়ার দিই না বলেই এই জিনিসগুলো কিন্তু হয়েই চলে। সেইখান থেকেই আমাদের বায়োডাইভার্সিটিকে যদি কনজার্ভ করতে হয়, তো বায়োডাইভার্সিটি কনজার্ভের 3টে ওয়েজ আছে। কি? ন্যারো, ব্রড আর এথিক্যাল ওয়েজ, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের একটু না জানলেও কোনো অসুবিধা নেই, খুব হাইলি এই তোমাদের এক্সামে আসে না। ন্যারো কি, ব্রড কি, এথিক্যালস কি, জাস্ট একটু এখান থেকে পড়ে নেবে। কি এখান থেকে কি পড়তে হবে? মোর দ্যান 25% অফ দ্য ড্রাগস কারেন্টলি সোল্ড ইন দ্য মার্কেট ডেরাইভ ফ্রম প্ল্যান্টস, ঠিক আছে, অ্যান্ড 25,000 species of plant contribute to traditional medicine used by native people worldwide. তাহলে যদি এইবার শোনো, যদি এই 25,000-এর মধ্যে 1,000 গাছ যদি পলিউশনের জন্য মরে যায়, ডায়েড হয়ে যায়, তাহলে আমার কি আর এই ওষুধটা আমি পাবো? হ্যাঁ কি না? তাহলে আলটিমেটলি
গাছ যদি মরে যাওয়া স্টার্ট হয়ে যায়, আলটিমেটলি ওষুধ পাচ্ছি না। ওষুধ যদি না পাই আমরা কি বাঁচতে পারবো? যদি আমাদের কোনো ডিজিজ হয়, বাঁচতে পারবো না। আমাদের ভাবনাটা কিন্তু এই লেভেল দিয়ে থাকতে হবে। তোমরা যখন হসপিটালে যাবে দেখবে, তোমরা যদি কোনো স্ট্রেন করতে যাও দেখবে যে স্ট্রেন করতে গেলে যেই সমস্ত স্ট্রেনগুলো আসে অনেকগুলো গাছের রস থেকে আসে, অনেকগুলো বার্কগুলোকে পেস্ট করে কেমিক্যালস দিয়ে ওই জিনিসগুলো দিয়ে হয় আমাদের নিউক্লিয়াস স্ট্রেন করতে হয়, ঠিক আছে? সাইটোপ্লাজম স্ট্রেন আছে, অরেঞ্জি স্ট্রেন আছে, ঠিক আছে? স্ট্রেনসগুলো যখন পড়বে, ঠিক আছে, লিশম্যান স্ট্রেন আছে, যখন জানবে দেখবে অনেক কিছু না যেই গাছ থেকে আসছে। এই গাছ যদি এবার মরে গেল, ওই গাছ যদি এক্সটিং করে গেল, সেই সময় আমরা যতদিনে গাছ এক্সটিং করছে যতদিনে ওই সেম টাইপের আরেকটা আমরা যতদিনে না পাবো ততদিন আমাদের ভুগতে হবে, হ্যাঁ কি না? সেম টাইপের যদি না পাই ততদিন আমাদের ভুগতে হবে। তাহলে যাতে আমাদের না ভুগতে হয় আমাদের আগে থেকেই সতর্কটা হয়ে যাওয়া ভালো, ঠিক আছে? এই জিনিসগুলো জানতে হবে। ব্রডলি ইউটিলাইজেশন, ঠিক আছে? ব্রডলি ইউটিলাইজেশন কি দেখো কি, এটা একটা হচ্ছে ন্যারো ইউটিলাইজেশন, এটা ন্যারোতে গেছে। ব্রড মানে হচ্ছে বড় এরিয়া জুড়ে। দেখো 20% অফ অক্সিজেন মুখস্থ রাখবে, 20% অফ অক্সিজেন অফ টোটাল অক্সিজেন অন দ্য অ্যাটমসফিয়ার কে দেয়? অ্যামাজন রেইন ফরেস্ট দেয়, ঠিক আছে? অ্যামাজন রেইন ফরেস্ট দেয় 20%। এইটা একটু মুখস্থ রেখে দেবে তাহলেই হবে, ঠিক আছে? নেক্সট চলে আসো এথিক্যাল ওয়েজ। দি এথিক্যাল আর্গুমেন্ট ফর কনজার্ভিং বায়োডাইভার্সিটি রিলেটেড টু হোয়াট উই ওথ টু মিলিয়ন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, মাইক্রোব স্পিসিস উইথ হুম উই শেয়ার দ্য প্ল্যানেট, ঠিক আছে? এইগুলো একটু তোমাদের পড়তে হবে। এই এথিক্যালসগুলো দেখো আমাদের শেয়ারিংসের উপরে ডিপেন্ড করে, আমাদের চলাফেরা, আমাদের মানুষ মানে অ্যানিমেলসের সাথে আমাদের ব্যবহার, ঠিক আছে? এই যে আমরা দেখবে অনেক জায়গায় কুকুর মেরে ফেলে, বিড়াল মেরে ফেলে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু ঠিক না, একবারে কিন্তু ঠিক না, বাড়তেই পারে। তাহলে অন্য জায়গায় যেখানে কম আছে সেই এরিয়াতেই নিয়ে ছেড়ে দেওয়া উচিত, ঠিক আছে? মেরে ফেলা কাউকেই উচিত না। প্রত্যেকটা সৃষ্টিরই একটা করে কিন্তু গুরুত্ব আছে। যখন সৃষ্টি হয়েছে নিশ্চয়ই তার একটা কিন্তু কোনো গুরুত্ব আছে আমাদের ইকোসিস্টেমে, আমাদের বায়োডাইভার্সিটিতে। এটা কিন্তু তোমাকে মানতেই হবে। আজকে প্রত্যেকটা জিনিসের যদি গুরুত্ব না থাকতো তাহলে কিন্তু সে বাঁচতে পারতো না। এটা কিন্তু জানতেই হবে আর মানতেও হবে এই জিনিসগুলো, ঠিক আছে? নেক্সট চলে আসো, এইখান থেকে তোমাদের কোশ্চেন আসে, কিচ্ছু পড়ার দরকার নেই। ইনসিটু কোনটা, ইনসিটু কি, এইটা পড়বে। ইনসিটুর মধ্যে কে পড়ছে? ন্যাশনাল পার্কস, বায়োস্ফিয়ার রিজার্ভ, স্যাংচুরিজ, তিনটে পড়ছে। ইনচুরিজ মধ্যে পড়বে এইটা। তোমরা একটু দেখে নাও তোমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ বইতে কত দিয়েছে, ন্যাশনাল পার্ক কত দিয়েছে, কতগুলো স্যাংচুরি দিয়েছে, এটা তোমাদের বই থেকে একবার দেখে নেবে, ভ্যালুগুলো মুখস্থ রাখবে। স্কেয়ার্ড গ্রুপস, ঠিক আছে? এই স্কেয়ার্ড গ্রুপস কিন্তু মুখস্থ রাখতে হবে, কোথায় আছে এটা জানতে হবে। খাসি অ্যান্ড জয়ন্তিয়া হিলস অফ মেঘালয়া, ওই এরিয়াগুলোতেই স্কেয়ার্ড গ্রুপ পাওয়া যায়। দেখবে হিমালয়ের এরিয়াতে তোমরা ওই পাহাড়ি অঞ্চলেই এই স্কেয়ার্ড গ্রুপসগুলো বেশি, এই পুজো আচ্চাগুলো ওই এরিয়াগুলোতেই এগুলো করে, হ্যাঁ, স্কেয়ার্ড গ্রুপস, ঠিক আছে? অ্যারাভালি হিলস অফ রাজস্থান, ওয়েস্টার্ন ঘাট রিজিয়ন অফ মধ্যপ্রদেশ, ঠিক আছে? ওয়েস্টার্ন ঘাট আছে তো আমাদের কর্ণাটকাতে, ঠিক আছে? ওয়েস্টার্ন ঘাট রিজিয়ন অফ কর্ণাটকা, ঠিক আছে? মহারাষ্ট্র, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখবে, আর কিছু তোমাদের পড়তে হবে না। ইন মেঘালয়া স্কেয়ার্ড গ্রুপস আর দ্য লাস্ট রিফিউজিস ফর অল নাম্বার অফ রেয়ার থ্রেটেন প্ল্যান্টস, ঠিক আছে? এই জিনিসগুলো, এই ধর্মীয় জায়গাগুলোকে একটু লাস্ট রিফিউজিস, ঠিক আছে? রিফিউজি মানে বুঝতেই পারছো কারা, ঠিক আছে? রিফিউজি মানে কারা বুঝতেই পারছো। নেক্সট চলে আসো এক্সিটু কনজারভেশন। এক্সিটু কনজারভেশনের মধ্যে কিচ্ছু পড়া দরকার নেই, জাস্ট এক্সাম্পলটা পড়বে। এক্সিটু কনজারভেশনের কী কী, এক্সিটুর মধ্যে আছে তোমাদের এই আমাদের আলিপুর জু আছে, জিওলজিক্যাল পার্ক, আমাদের আলিপুরে বোটানিক্যাল গার্ডেন আছে, ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক, ঠিক আছে? সার্ভ অ্যাজ দিস পারপোজ। আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, জিন, ঠিক আছে? জিন ব্যাংক যেটা আছে বা স্পাম ব্যাংক যেটা আছে, ঠিক আছে? বা তোমাদের এখানে মাইক্রোর ব্যাপারটা কোথায় লেখা আছে একটু দেখো তো, এখানে কোথায় লেখা আছে একটা মাইক্রো ক্রায়োপ্রিজার্ভেশন দিয়ে, এই যে ক্রায়োপ্রিজার্ভেশন টেকনিক, হ্যাঁ, ক্রায়োপ্রিজার্ভেশন, ঠিক আছে? ক্রায়োপ্রিজার্ভেশন টেকনিক্সটা একটু মনে রাখতে হবে। ক্রায়োপ্রিজার্ভেশন টেম্পারেচার কত?
-196 93 96 এ 96 96 -196 হ্যাঁ মাইনাস 196 হ্যাঁ হ্যাঁ -190 তো। no 96 -196 196 ঠিক আছে। দেখো ক্রায়ো প্রিজার্ভেশনের টেম্পারেচারটা মনে রাখতে হবে, ঠিক আছে, -196 এ, ঠিক আছে, এটা তোমাকে জানতে হবে। ইট ইজ আ এক্সি2 কনজারভেশন, এটাও জানতে হবে কি করা হয় সেটা জেনে রাখো। নিউ নাও গ্যামিটস থ্রেটেন স্পিসিস প্রিজার্ভড ইন ভায়াবিলিটি and fertile conditions for a long period using cryopreservation techniques. Eggs can be fertilized in vitro and plants can propagate using the tissue culture. এইটা তোমাকে একটু জানতে হবে, আর কিচ্ছু জানার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আর্ট সামিট কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, কোন জায়গায় হয়েছিল, এইটা তোমাকে কিন্তু পড়তেই হবে। আর্ট সামিট রায়ো ডি জেনেরো ইন 1992 আপন্স কী করেছিল, অল নেশন টু টেক আপ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, ওদের মেন মোটিভটা কী ছিল, অ্যান্ড সাস্টেন ইউটিলাইজেশন অফ ইটস বেনিফিট। ইন ফলো আপ দ্য ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট হেল্ড ইন 2002 অফ জোহান্সবার্গ ইন সাউথ আফ্রিকা। এই দুটো জায়গার নাম তোমাকে কিন্তু জানতেই হবে, ঠিক আছে। কতজন ছিল, 190 কান্ট্রিজ প্লিজ দেয়ার কমিটমেন্ট টু অ্যাচিভ বাই 2010। আরে অর্কজিৎ সেটা বন্ধ করো। A significant reduction in current loss of biodiversity loss at global, regional and local levels. তো বলে দিলাম কোন কোনগুলো পড়তে হবে, প্লিজ পড়ে নাও। আর এইটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, ওখান থেকেও যারা যারা মিস আউট করে গেছো দেখতে পাবে, যারা লাস্টে জয়েন করেছো, ঠিক আছে, ওখান থেকে আমি আপলোড করে দেবো। আজকে তোমাদের আবার ক্লাস আছে 4টে থেকে, ঠিক আছে, 4টে থেকে আমরা আবার ইকোসিস্টেম ক্লাস নেব। আর আজকে সোমবার রাত 8টায়ও তোমাদের ক্লাস আছে। রাত 8টায় আমি ফার্স্ট চ্যাপ্টারটা অর্গানিজম অ্যান্ড পপুলেশন করে টোটাল ইকোলজি পার্টটা আমরা আজকে কমপ্লিট করব, ঠিক আছে, চলো, ঠিক আছে। okay thank you